নাথিং ফোন মানে কি শুধু লাইটিং আর স্বচ্ছ ডিজাইন, নাকি এবার পারফরমেন্সও তারা বাজিমাত করলো? কথা বলছিলাম নাথিং ফোন 4 ফোনটাকে নিয়ে। স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেট আর 5400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে আসা এই ফোনটাকে একজন গেমারের চাহিদা মেটাতে পারবে? আমি এই ফোনে পাবজি গেম থেকে শুরু করে ক্যামেরা টেস্ট সবকিছুই করেছি গত কয়েকদিন ধরে। কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্সে আমার কাছে মনে হয়েছে এই ফোনে এমন কিছু দিক আছে যা হয়তো আপনাকে মুগ্ধ করবে, আর তার পাশাপাশি এমন কিছু দিকও আছে যা হয়তো আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। আপনি যদি এই মাসে নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ সাথে আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ডিজাইনের দিক থেকে নাথিং মানে হচ্ছে একটা অন্যরকম ট্রান্সপারেন্ট ডিজাইন। নাথিং ফোন 4 তারা সে ধারা বজায় রেখেছে, তবে কিছু পরিবর্তন এনেছে। এবার পেছনে তারা সব হিজিবিজি লাইটগুলো বাদ দিয়ে 63টি ইন্ডিভিজুয়াল মিনি এলইডি লাইট ব্যবহার করেছে, কিন্তু এবার লাইটগুলো শুধু বাম পাশে ভার্টিক্যালি সাজানো, যা দিয়ে আপনি টাইমার সেট করা, ভলিউম ইন্ডিকেশন, বিভিন্ন নোটিফিকেশন, এমনকি উবার বা ফুড ডেলিভারি কতটুকু আসলো তা ফোনটা উল্টো করে রেখে বুঝতে পারবেন। আবার ভিডিও করার সময় পেছনে একটি ছোট লাল বাতি জ্বলে ওঠে, যা আপনাকে অনেকটা প্রফেশনাল সিনেমা ক্যামেরার ভাইব দিবে। আর পোর্সার বাটনের কথা বলতে গেলে 3.5 মিলিমিটার জ্যাক ও আয়ার ব্লাস্টার বাদে সবকিছু আছে এই ফোনটাতে। আবার নেই কোনো মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা, পারবেন শুধু 2টি ন্যানো সিম কার্ডই ব্যবহার করতে। আর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে সামনের দিকে রয়েছে গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন, আর ব্যাক প্যানেলে পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ফ্রেমটা প্লাস্টিকের হলো এখানে তারা ম্যাট সিরামিক নামে একটা ফিনিশ দিয়েছে, যা হাতে ধরলে বেশ প্রিমিয়াম লাগে। তবে ফোনটি 8.6 মিলিমিটার থিকনেস এবং 204 গ্রামের উপরে ওজন, তাই আমার মনে হয় এক হাতে ব্যবহার করা হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে। অন্যদিকে এই বাজেটের অন্য ফোনগুলোতে IP68 বা IP69 দেখেছি, কিন্তু এখানে তারা শুধু IP60 উপরে রেটিং দিয়েছে, যার ফলে বৃষ্টি বা জল থেকে কিছুটা সাবধানে ব্যবহার করতে হবে আর কি। আর এই ফোনটি আমাদের দেশের মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটাতে রয়েছে 1.5K রেজুলেশনের 6.78 ইঞ্চির একটি অ্যামুলেট প্যানেল, যার পিক্সেল ডেনসিটি হচ্ছে 440 ppi। সহজ বাংলায় বললে নরমাল ডিসপ্লে থেকে এখানে ডিটেলস পাবেন অনেক বেশি। ছোট ছোট টেক্সট গুলো আপনার চোখে একদম ক্রিপসি লাগবে। আর যেহেতু এটা আলট্রা এইচডিআর সাপোর্ট করে, তাই ছবি বা ভিডিওর ডাইনামিক রেঞ্জও দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আবার সেই সাথে ফোনটাতে রয়েছে ওয়াইড ব্যান্ড L1 ও HDR10+ এর সাপোর্ট, সাথে আছে 120 হার্জের রিফ্রেশ রেট। ব্রাউজিং বলেন বা গেমিং স্মুথনেস হবে একদম মাখনের মতো। তাছাড়া রেগুলার 800 থেকে 1600 নিটস তো আছেই, কিন্তু এর 4500 নিটস পিক ব্রাইটনেস এক কথায় ক্রেজি। মানে কড়া রোদে দাঁড়িয়ে ফোন চালালেও মনে হবে আপনি ঘরের ভেতরে আছেন, এতটাই ক্লিয়ার। আর যারা অন্ধকারে ফোন বেশি ইউজ করেন তাদের চোখের শান্তির জন্য রয়েছে 2160 হার্জের PWM ডিমিং। সোজা কথায় চোখের উপর প্রেসার একদম জিরো, ভিউইং এক্সপিরিয়েন্সও হবে একদম টপ নচ। আর ডিসপ্লের চারপাশের বেজেলগুলো একদম সিমেট্রিক্যাল, যা দেখতে খুব সুন্দর লাগে। তবে বেজেলগুলো তুলনামূলক একটু বেশি মোটা করে ফেলেছে, আমার মনে হয় আর একটু ছোট করতে পারলে দেখতে আর একটু সুন্দর লাগতো। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যদিও প্রায় নিচের দিকে রাখা হয়েছে, তবে এটি যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবে ফোনটিকে আনলক করে দেয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। ফোনটাতে আছে 4 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেট, যা থেকে অন্তত স্কোর পেয়েছি 11,37,000-এর উপরে। সহজ বাংলায় বলে ফোনটা যেমন পাওয়ারফুল, ব্যাটারি ব্যাকআপের বেলায়ও ততটাই এফিশিয়েন্ট। এই ফোনটা 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 40,999 টাকায় ও 12/256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 48,999 টাকায়। এর র্যামে টাইপ LPDDR4X ও রমে টাইপ হচ্ছে UFS 3.1, যার ফলে সাধারণ ব্যবহারে মাখনের মতো একটা স্মুথ রেজাল্ট পাবেন। আর সফটওয়্যারের ক্ষেত্রে এই ফোনটি রান করছে নাথিং OS 4.1 বেসড অন Android 16। তারপর আবার 3 বছরের মেজর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে নাথিং, অর্থাৎ 2029 সাল পর্যন্ত আপনি ফোনটিকে লেটেস্ট সফটওয়্যারে চালাতে পারবেন। আর এর UI এর কথা বললে এটা এতটাই অপটিমাইজ এবং ফাস্ট যে কোনো রকম ব্রেক ইস্যু এটাতে পাবেন না। তাছাড়া নেই কোনো ফালতু অ্যাপ আর নেই কোনো অতিরিক্ত অ্যাড, এক কথায় একদম পিওর এবং মিনিমালিস্টিক একটা ভাইব পাবেন এতে। আর গেমিং পারফরমেন্সের কথা বললে পাবজিতে আপনি 90 FPS এ খেলতে পারবেন, কিন্তু আমাদের দীর্ঘক্ষণ গেমিং টেস্টে দেখা গেছে 30 থেকে 40 মিনিট পর ফোনটা কিছুটা থার্মাল থ্রোটিং হতে শুরু করে এবং তখন FPS ও কিছুটা ড্রপ করে। আবার জেনসিন ইম্প্যাক্ট গেমটি যদিও 60 FPS এ খেলা যায়, তবে এটাও বেশিক্ষণ খেললে ফোনটা তুলনামূলকভাবে একটু বেশি গরম হয়। অন্যদিকে আবার COD গেমটা খেলে দেখেছি, সেখানে হাই সেটিংস এর তুলনায় যদি লো সেটিংস এ খেলেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এই ফোনটি থেকে। ওভারঅল গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি একজন হার্ডকোর গেমার হন এবং সারাদিন গেম খেলেন তবে এই প্রসেসর আপনাকে শতভাগ
সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু হ্যাঁ ক্যাজুয়াল গেমিং এর জন্য এটাই যথেষ্ট। এই ফোনের তরুষের তা হলো এর ক্যামেরা। এটা রেয়ারে রয়েছে ওয়াইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের 3.5x পেরিস্কোপ লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর সেলফিতে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। দিনের আলোতে এই ফোনের ডিটেলস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে ছবির ছোট ছোট ডিটেলস গুলো নাথিং এমন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, সেটা এক কথায় চমৎকার। আপনি মানুষ, প্রকৃতি বা আর্কিটেকচারের ছবি তুলেন না কেন, শার্পনেস থাকবে একদম অন পয়েন্ট। আবার এর কালার সায়েন্সে আগের ফোন অর্থাৎ 3 আমরা দেখেছি কালার গুলো একদম ন্যাচারাল বা কিছুটা ফ্ল্যাট করার চেষ্টা করা হতো, কিন্তু এখানে নাথিং 4 এর ছবিগুলো কিছুটা ক্রিপসি এবং ভাইব্রেন্ট করার চেষ্টা করেছি। তবে ভাই ভুল বুঝবেন না, কালার গুলো কিন্তু এতটা ফ্যাকাশে বা জঘন্য রকমের স্যাচুরেটেড না, বরং বেশ আইকেচি বলতে পারেন। মানে জাস্ট ছবি তুলবেন আর সোশ্যাল মিডিয়া আপলোড দেবেন, তখন আলাদা করে এডিট করার কোনো প্যারাই থাকবে না। তবে হ্যাঁ, আলো কমে গেলে ছবিগুলো কিছুটা সফট হওয়ার প্রবণতা আছে, তার সাথে কন্ট্রাস্টও কিছুটা বেড়ে যায়, কিন্তু এই অভাবটা পূরণ করে দেয় এর প্রোটেক্ট মোড। এখানে আপনি 3টা আলাদা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। এক্ষেত্রে আমার পার্সোনালি হাই ফোকাল লেন্থের ছবিগুলো দেখতে খুবই দারুণ লেগেছে, যদিও স্কিন টোনটা কিছুটা ব্রাইট করে দেয়, কিন্তু ভাই দেখতে মোটেও খারাপ লাগে না। আর ব্যাকগ্রাউন্ড ব্লার একদম ন্যাচারাল, মানে দেখে মনেই হবে না যে এটা কোনো সফটওয়্যার দিয়ে ব্লার করা হয়েছে। আবার অন্যদিকে আলট্রা ওয়াইড লেন্সের ক্ষেত্রে কালারগুলো একটু ডিফারেন্ট বা টুইটি মনে হতে পারে, তবে সেলফি নিয়ে আপনার কোনো টেনশন নেই। ফ্রন্ট ক্যামেরাটা এতটাই সুন্দর করেছে যে বেশিরভাগ মানুষেরই এটা এক চান্সে পছন্দ হয়ে যাবে। সব মিলিয়ে নাথিং এবার ক্যামেরার কালার কারেকশন আর মাইক্রো ডিটেলস এর আগের চেয়ে কিছুটা বেশি ম্যাচুরিটি দেখিয়েছি। আর ভিডিওর ক্ষেত্রে ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করা যায়, কিন্তু সেলফি ক্যামেরার বেলায় তা 1080 পিক্সেলের 60 fps এ সীমাবদ্ধ। ভাই 41,000 থেকে 49,000 টাকার ফোনে 4K সেলফি ভিডিও না থাকাটা আমার কাছে বড় একটা মাইনাস পয়েন্ট মনে হয়েছে। আর গ্লোবাল ভেরিয়েন্টে 5080 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকলেও আমার হাতে থাকা ইন্ডিয়ান ভেরিয়েন্টে 5400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা দিয়ে সাধারণ ব্যবহারে প্রায় 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। আর এই ফোনটা সাপোর্ট করে 50 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা দিয়ে প্রায় 1 ঘন্টায় ফোনটি ফুল চার্জ করা সম্ভব। কিন্তু মনে রাখবেন, বক্সে কোনো চার্জার নেই। এখন ফোনটি কাদের জন্য ভালো হবে ও কাদের জন্য মন্দ হবে তা দেখার পালা। দাম অনুযায়ী ফোনটার ভালো দিকের কথা বলতে গেলে পাচ্ছি ইউনিক ডিজাইন, পাচ্ছি 3.5x জুমের পেরিস্কোপ লেন্স, সাথে পাচ্ছি একদম পরিষ্কার গুগল পিক্সেলের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স, আবার পাচ্ছি সেরা ব্রাইট ডিসপ্লে, আর শেষে পাচ্ছি শক্তিশালী লেটেস্ট প্রসেসর। অন্যদিকে ফোনটার মন্দ দিকের কথা বলতে গেলে দাম অনুযায়ী সেলফিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই। আবার USB 3.0 এর পরিবর্তে পুরনো USB 2.0 ব্যবহার করেছি, যা দিয়ে পিসিতে ফাইল ট্রান্সফার করতে অনেকটা সময় লাগে। আবার এটাতে IP64 এর রেটিং, আবার কোনো মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ নেই। সেই সাথে ফোনটার চার্জার এবং হেডফোন জ্যাকের কোনোটাই নেই ফোনটিতে। এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য। আমি বলবো, আপনি যদি বেশ স্টাইলিশ, ভালো ডিসপ্লে, মোটামুটি গেমিং করতে চান, ভালো ক্যামেরা চান এবং ক্লিন সফটওয়্যার পছন্দ করেন এমন একটি ফোন খুঁজে থাকেন, তাহলে নাথিং ফোন 4 আপনার জন্য সেরা চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি শুধু গেমিং প্রসেসর এবং 4K সেলফি ভিডিও খুঁজে থাকেন, তবে মার্কেটে রিয়েলমি বা শাওমির আরো কিছু বেশ অপশন আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। তারপরও যদি এই ফোনটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সামনের দিনগুলোতে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।